হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটিক্স যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 9th ক্লাস নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগে অলরেডি 8টা ক্লাস নিয়ে আলোচনা করা হয়ে গেছে। যদি তোমরা রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। এবং মৌলিক অধিকারের যে বিষয়গুলো নিয়ে আমি পার্ট 1-এ আলোচনা করতে চলেছি সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেটা, এরপরে মৌলিক অধিকারের কি কি বৈশিষ্ট্য রয়েছে, মেন কি কি ফিচার্স রয়েছে সেগুলো নিয়ে, এরপরে যে মৌলিক অধিকার যে প্রথম যে আর্টিকেলটা 12তম আর্টিকেল, সেখানে বলা রয়েছে ডেফিনেশন অফ স্টেট, এবং 13তম যে আর্টিকেল 13 আর্টিকেলে রয়েছে ল সম্পর্কে বলা আছে। এই বিষয়গুলো আমি আলোচনা করতে চলেছি আজকের ক্লাসে। এবং তার আগে আমি আগের ক্লাসে দুটো এমসিকিউ প্র্যাকটিস দিয়েছিলাম। তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে এদের মধ্যে কে ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন না। তো তোমরা যদি একটু ঠিক করে আগের ক্লাসগুলো ফলো করেছো তাহলে জানবে যে কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদাতুল্লাহ এবং আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এরা তিনজনেই কিন্তু ড্রাফটিং কমিটির সদস্য ছিল। কিন্তু এইচ.সি. মুখার্জি এ ছিলেন না ড্রাফটিং কমিটির, ইনি হচ্ছেন মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান ছিলেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এইচ.সি. মুখার্জি, অর্থাৎ ফার্স্ট কোশ্চেনের ডি অ্যান্সার। এর পরের কোশ্চেন যে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম অ্যাসোসিয়েট স্টেট হয়েছিল, ভারতের অ্যাসোসিয়েট স্টেট হয়েছিল, সেটা অ্যান্সার হচ্ছে 35th 1974 এর মাধ্যমে সিকিম একটা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা পেয়েছিল। এবং যদি বলা থাকে যে ফুল স্টেটের মেম্বার কবে হয়েছিল তাহলে কিন্তু 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এর মাধ্যমে হবে। সালগুলো কিন্তু তোমাদেরকে ঠিক করে নোটিস করতে হবে, শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট নয়, কত সালে সেই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেটাও কিন্তু ভালো করে নোটিস করতে হবে। তাহলে প্রথমটা ডি এবং দ্বিতীয়টা সি। এই ছিল আগের দিনের দুটো এমসিকিউ। এরপর যে দুটো এমসিকিউ সেগুলো হলো, ফার্স্ট এমসিকিউটা হচ্ছে যে the mind of the makers of the constitution of India reflected in which of the following? ভারতের সংবিধানের যে ধারণাটা প্রতিফলিত হয় সেটা কোনটাতে ভারতের কনস্টিটিউশনে? প্রিএম্বলে, না ফান্ডামেন্টাল রাইটস এর মাধ্যমে, না ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমে, না ফান্ডামেন্টাল ডিউটির মাধ্যমে? এটা গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এ পারসন ক্যান বিকাম এ সিটিজেন অফ ইন্ডিয়া ইভেন ইফ আউটসাইড ইন্ডিয়া ইফ হিজ অর হার ফাদার। কোনো ব্যক্তি ভারতের সিটিজেন কি করে হতে পারে যদি সে ভারতের বাইরের হয়? তার চারটি অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে যদি বাবা সিটিজেন অফ ইন্ডিয়া হয়, বা মা সিটিজেন অফ ইন্ডিয়া হয়, বা সি তে রয়েছে ফাদার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ পারসনস বার্থ, এবং 4 নম্বর ডি তে অপশনে রয়েছে মা অথবা বাবা তার জন্মের সময় যদি সিটিজেন থাকে। তাহলে এদের মধ্যে কোনগুলো হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি পরের দিন আবার এগুলোকে আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায় ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস থেকে কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন আসে, এবং এটা এক্সাম পার্সপেক্টিভে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে চলো প্রথমে শুরু করা যাক। ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার রয়েছে পার্ট 3 তে রয়েছে, যেটা আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে রয়েছে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ডিল করে। এই যে ফান্ডামেন্টাল রাইটস এর ধারণাটা, মৌলিক অধিকারের ধারণাটা আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ওকে,
এবং ইউএসএ তে এটা বিলস অফ রাইটস নামে পরিচিত। বিলস অফ রাইটস এর ধারণা থেকে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটিকে নেওয়া হয়েছে এবং এই ফান্ডামেন্টাল রাইটসটা পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে, অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্রের আদর্শকে প্রচার করার জন্য ফান্ডামেন্টাল রাইটসটা প্রমোট করে পলিটিক্যাল ডেমোক্রেসিকে। এই পার্ট 3 তে যে মৌলিক অধিকারটা রয়েছে সেটাকে অনেকে ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা বলেও আখ্যা দিয়েছেন। ঠিক আছে, এই যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে কনস্টিটিউশনে, এটা এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে এগুলোকে ফান্ডামেন্টাল কেন বলা হয়েছে, মৌলিক বলা হয়েছে, কারণ এর প্রত্যেকটাই গ্যারান্টি এবং প্রোটেক্টেড করা রয়েছে সংবিধানের দ্বারা, সেই জন্য এটাকে ফান্ডামেন্টাল বলা হয়েছে। এবং অরিজিনালি যে সংবিধানটা যখন রচিত হয়েছিল বা লেখা হয়েছিল তখন সেখানে 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, যেগুলো ছিল রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, রাইট টু প্রপার্টি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, যেগুলো আমি আগেও বলেছি আগের ক্লাসগুলোতে। কিন্তু বর্তমানে ভারতের সংবিধানে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। তার কারণ রাইট টু প্রপার্টিকে 44তম সংবিধান সংশোধন, যেটা 1978 সালে হয়েছিল, তার মাধ্যমে ডিলিট করে দেওয়া হয়েছে এবং সেটাকে একটা লিগ্যাল রাইটে পরিণত করা হয়েছে, আইনত অধিকারে পরিণত করা হয়েছে, যেটা বর্তমানে পার্ট 12 এর আন্ডারে আসে এবং আর্টিকেল 300 এর মধ্যে পড়ে। তাহলে এই বিষয়গুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে বর্তমানে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এবং রাইট টু প্রপার্টিকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা লিগ্যাল রাইটসে পরিণত করা হয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। এর অনেকগুলোই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে মেন কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে দে আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। ফান্ডামেন্টাল রাইট সংবিধানের মূল ভিত্তি বলা যেতে পারে, কিন্তু সময়ে সময়ে স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন। যখন কোন স্টেট চাইবে তখন কিন্তু স্টেট এই ফান্ডামেন্টাল রাইটস এর উপরে কিছু রেস্ট্রিকশন লাগাতে পারে। সেটা ইন্ডিভিজুয়ালের উপর হতে পারে, কোনো ব্যক্তি সাপেক্ষে কোনো ব্যক্তির হতে পারে, অথবা সোসাইটির উপর হতে পারে। সেটা কিন্তু স্টেট ডিসাইড করে। এবারে সেই যে রেস্ট্রিকশনটা সেটা ঠিক মতো রেস্ট্রিকশন হয়েছে কিনা সেটা বিচার করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের।
কিন্তু স্টেট চাইলে ফান্ডামেন্টাল রাইটস এর উপর কিন্তু রেস্ট্রিকশন লাগাতে পারে। এরপরের যে মেন বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসেবল। কোনো ব্যক্তি যদি চায় যে তার ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট হয়েছে, তার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, তাহলে সে কিন্তু কোর্টে অ্যাপিল করতে পারে এবং সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারে বা হাইকোর্টেও যেতে পারে। তাহলে এটা হচ্ছে জাস্টিসেবল এবং এনফোর্সেবল বাই দ্য ল। ফান্ডামেন্টাল রাইটস এর এটা একটা মেন বৈশিষ্ট্য। এরপরে ফান্ডামেন্টাল রাইটস আগেও বলেছি ডিফেন্ডেড এবং গ্যারান্টিড বাই দ্য সুপ্রিম কোর্ট। এটা ডিফেন্ডেড এবং গ্যারান্টিড বাই সুপ্রিম কোর্ট। কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয় তাহলে সে সুপ্রিম কোর্টের কাছে ডাইরেক্টলি যেতে পারে। এমনটা নয় যে সে প্রথমে হাইকোর্টে অ্যাপিল করবে তারপরে সুপ্রিম কোর্টে যাবে, সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারে। এরপরে হচ্ছে দে আর নট স্যাক্রোস্যাঙ্ক্ট অর পার্মানেন্ট। মৌলিক অধিকার যেমন চিরস্থায়ীও নয় তেমনি অলঙ্ঘনীয়। মানে যেমন মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোকেও সংবিধান সংশোধনের মাধ্যমে চেঞ্জ করা যেতে পারে এবং সেই চেঞ্জের সময় মনে রাখতে হবে যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে সেটা যেন না কোনো রকমের তার চেঞ্জ হয়। বেসিক স্ট্রাকচারের চেঞ্জ না করে যেন চেঞ্জ করা যেতে পারে। সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেটা চেঞ্জ করা যায়, কিন্তু বেসিক স্ট্রাকচারের চেঞ্জ করা যাবে না। এরপরে চলে যাচ্ছি যে মৌলিক অধিকারকে এমার্জেন্সির টাইমে সাসপেন্ডও করা যেতে পারে। সময়ে সময়ে মৌলিক অধিকারকে এমার্জেন্সির টাইমে সাসপেন্ড করা যেতে পারে। এক্ষেত্রে তোমাদের মনে রাখা প্রয়োজন যে যখন কোথাও ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হবে তখন সমস্ত রকমের যে মৌলিক অধিকার রয়েছে 6টা, তার সবগুলোকেই প্রায় বন্ধ করা যেতে পারে, শুধুমাত্র আর্টিকেল 20 এবং 21 এর আন্ডারে যেগুলো রয়েছে সেগুলোকে ছাড়া। অন্যদিকে যখন ওয়ার বা এক্সটার্নাল এগ্রেশন লাগবে তখন যে আর্টিকেল 19 রয়েছে তার আন্ডারে ফান্ডামেন্টাল রাইটস গুলোকে কিন্তু বন্ধ করা যেতে পারে, কিন্তু যখন ইন্টারনাল ইমার্জেন্সি বা আর্মড রেবেলিয়ন হবে তখন কিন্তু এগুলোকে বন্ধ করা যাবে না। এগুলো নিয়ে আমি পরবর্তীকালে আরো ডিটেলসে আলোচনা করব যখন ইমার্জেন্সি প্রভিশন গুলোকে নিয়ে আলোচনা করব। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট যে এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলো কিন্তু সব সময় আর্ম ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস, পুলিশ ফোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি এদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় না। এদের ক্ষেত্রে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন রয়েছে। এইটা তাহলে তোমরা মনে রাখবে যে যেটা আর্টিকেল 33 আন্ডারে যে মৌলিক অধিকারগুলো রয়েছে ভারতের সব নাগরিকদের জন্য সেগুলো আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স ফোর্সেস এবং এই রকমের যেরকম যতগুলো ফোর্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। এগুলো ছিল মূল বৈশিষ্ট্য। এরপরে আরো রয়েছে এবং কোনো জায়গায় বা কোনো এরিয়াতে যদি মিলিটারি রুল জারি করা হয়, কোনো এরিয়াতে যদি মিলিটারি রুল বা মার্শাল ল লাগু করা হয় তাহলে কিন্তু সেখানের মৌলিক অধিকারগুলোকে রেস্ট্রিকশনে নিয়ে আসা হবে। এরপরে রয়েছে যে মৌলিক অধিকারের যে ক্ষমতাটা রয়েছে সেটাকে কিন্তু 31A, 31B এবং 31C এর মাধ্যমে অনেকটা রেস্ট্রিকশন করা যায়।
বা লিমিটের মধ্যে রাখা যায়। এরপরে নেক্সট যে বৈশিষ্ট্যটা রয়েছে যে এর মধ্যে যে মৌলিক অধিকারগুলোকে ডাইরেক্টলি এনফোর্সেবল করা যায় ল এর মাধ্যমে, এবং যে লটা কে তৈরি করে? পার্লামেন্ট তৈরি করে। কেন না স্টেটে একটা সমস্ত কান্ট্রিতে একটা ইউনিফর্মিটি যাতে বজায় থাকে তার জন্য পার্লামেন্ট এই ল গুলোকে এনফোর্স করে। তো এই ছিল ইম্পর্টেন্ট 9টা বৈশিষ্ট্য ফান্ডামেন্টাল রাইটস এর। এরপর আমরা চলে যাচ্ছি যে আর্টিকেল 12তে যেটা রয়েছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট নিয়ে আর্টিকেল 12তে স্টেটকে ডিফাইন করা রয়েছে, যেটা পার্ট 3 আন্ডারে আছে। ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখতে পেলাম যে 12 থেকে 35 এর মধ্যে রয়েছে। তার মধ্যে আর্টিকেল 12তে স্টেটকে ডিফাইন করা রয়েছে এবং তার মধ্যে কোন কোন অর্গানগুলোকে বা সংস্থাগুলোকে স্টেট হিসাবে গণ্য করা যায় সেটা বর্ণনা করা রয়েছে। তো এর মধ্যে কি কি আছে না এক্সিকিউটিভ লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট, মানে পার্লামেন্ট হয়ে গেল, বা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো যে সংস্থাগুলো রয়েছে সেগুলোকেও একটা স্টেট বলা যেতে পারে, বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে এক্সিকিউটিভ লেজিসলেটিভ অর্গানগুলো রয়েছে সেগুলোও স্টেটের মধ্যে পড়ে। যে লোকাল অথরিটি গুলো রয়েছে যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট বোর্ড, এগুলোকেও স্টেটের আন্ডারে আনা যায়। এছাড়াও রয়েছে অন্য যে সংস্থাগুলো রয়েছে যেগুলো স্ট্যাটিউটরি এবং নন স্ট্যাটিউটরি কোনো অথরিটির আন্ডারে রয়েছে, যেমন এলআইসি, ওএনজিসি, সেল, এগুলো স্টেটের আন্ডারে আসে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেসব এজেন্সিরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোন স্টেটের আন্ডারে কাজ করে তাদেরকে এই আর্টিকেল 12 এর আন্ডারে আনা যায়, এবং এরা কোনো ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করলে কোনো ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশনের জন্য। এই 4টে পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে যে স্টেটের আন্ডারে কি কি আসে, কি কি সংস্থা বা কি কি গভর্নমেন্ট বডি সেগুলোকে স্টেটের আন্ডারে আনা যায়। এরপরে চলে যাচ্ছি যে আর্টিকেল 13 আন্ডারে কি বলা হয়েছে না আর্টিকেল 13 বলেছে যে all laws that are inconsistent with or in derogation of any fundamental right should be void। মানে যেসব আইন কানুন তৈরি করা হবে সেগুলো যদি ফান্ডামেন্টাল মৌলিক অধিকারের সঙ্গে এক না হয় বা মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন করছে তাহলে আর্টিকেল 13 এর আন্ডারে সেই লটাকে ভয়েড করা হবে, অর্থাৎ সেই লটাকে বাতিল বলে গণ্য করা হবে। এর আন্ডারে অনেক কেস আছে যেগুলো পরে আলোচনা করা হবে, কিন্তু এখন জেনে রাখো যে আর্টিকেল 13 এর আন্ডারে কি করা হয় না যেসব ল ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে কাজ করছে বা ফান্ডামেন্টাল রাইটস কে উল্লঙ্ঘন করছে সেগুলোকে নাল এবং ভয়েড করা হবে। এবং এই যে পাওয়ারটা রয়েছে মানে যে কোন লটা ফান্ডামেন্টাল রাইটস কে অবমাননা করছে সেই বিচারটা কিন্তু করবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট যেটা আর্টিকেল 32 আন্ডারে করবে এবং হাইকোর্ট আর্টিকেল 226 আন্ডারে করবে এবং ডিক্লেয়ার করবে যে কোন লটা আনকনস্টিটিউশনাল এবং ইনভ্যালিড, যেটা ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে লঙ্ঘনীয় হবে, যেটা ফান্ডামেন্টাল রাইটস কে উল্লঙ্ঘন করবে বা তার সঙ্গে সহমত হবে না, সেই পাওয়ারটা রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে। এবং আর্টিকেল 13তে বলা রয়েছে তাহলে যে ল সম্পর্কে ডিফাইন করা রয়েছে, যে কোনো ল হতে পারে। ল এর মানে যেটা পার্মানেন্ট ল হতে পারে, যেটা পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার এনাক্ট করে,
বা টেম্পোরারি ল হতে পারে, যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে প্রেসিডেন্ট বা গভর্নর ইস্যু করে, বা কোনো লেজিসলেচারের দ্বারা অর্ডারও হতে পারে। সেগুলোকে কিন্তু এই আর্টিকেল 13 আন্ডারে নাল এবং ভয়েড করা যেতে পারে যদি সেটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে হয়। প্রথমে যখন আর্টিকেল 13টা তৈরি করা হয়েছিল তখন বলা হয়েছিল যে সংবিধান সংশোধন একটা ল হতে পারে না, সুতরাং সংবিধান সংশোধনকে আর্টিকেল 13 চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে যে 1973 সালে কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে বলা হয় যে যদি সংবিধান সংশোধন বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করে তাহলে সেটাকেও ইনভ্যালিড করা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল ফান্ডামেন্টাল রাইটস এর প্রথম যে পার্টটা নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে আমি মেন যে বডিটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর, অর্থাৎ 6টা যে ফান্ডামেন্টাল রাইটস এর মেন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব এবং আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তোমরা সবাই জানো যে 2021 সালে WBCS এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। 24শে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে এবং যে সম্ভাব্য ডেটটা দিয়েছে সেটা মার্চ এবং এপ্রিল, অর্থাৎ মার্চের শেষের দিকেও হতে পারে বা এপ্রিলের প্রথমের দিকেও হতে পারে। তো আমাদের কাছে প্রায় 3 মাস নেট টাইম রয়েছে, যার মাধ্যমে এই প্রিপারেশনটাকে ঠিকঠাক করে করতে হবে। ওকে, এবং আশা করি তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নেবে 2021 এর WBCS এর জন্য। ওকে, থ্যাংক ইউ।